গল্পের শুরুটা হয় এমন একটি রহস্যময় দুনিয়া দেখিয়ে যা মাটির থেকেও হাজার কিলোমিটার নিচে অবস্থিত, যেখানে মাটি থেকে আকাশ পর্যন্ত শুধু ভয়ঙ্কর জীবজন্তুদেরই বসবাস। সেখানেই আমরা দেখতে পাই কিং কংকে। তিনি ছিল এখানকার সবচেয়ে শক্তিশালী প্রাণী। সে হাজার বছর ধরে এই দুনিয়ায় একা একাই চলাফেরা করছে। সবসময় সে ক্ষুধার্ত থাকতো, সবসময় ভয়ঙ্কর ভেড়িয়ারা তাকে তাড়া করে বেরিয়েছে। যখনই সেই ভেড়িয়ারা তাকে হামলা করেছে, সে কোনো না কোনো ভাবে বেঁচে গিয়েছে। কিন্তু এইবার সেই ভেড়িয়ার দল তার পিছু ছাড়ে না। তারা সমস্তভাবে কংকে ধরার চেষ্টা করে, কিন্তু কং এর সামনে যখন অনেক বড় খাদ পড়ে আর পালানোর কোনো রাস্তা থাকে না, তখনই সে সাহস দেখিয়ে পেছনে তাকায় আর লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। ভেড়িয়ারা মনে করছিল এবার শিকার করা খুব সহজ হবে, কিন্তু তারা বুঝতেও পারে না যে কং তাদের জন্য কত বড় ফাঁদ পেতে রেখেছে। যখনই একটি ভেড়িয়া তাকে হামলাই করবে, তখনই কং এর ফাঁদ অ্যাক্টিভ হয়ে যায় আর সেই ভেড়িয়াটি তার ফাঁদে পড়ে যায়। আর সুযোগ বুঝেই কং লম্বা গাছের টুকরোটি নিচে ফেলে দেয়, আর তখনই পাহাড় থেকে অনেক বড় বড় পাথর নিচে পড়তে শুরু করে। তখনই সেই ভেড়িয়াগুলো পালাতে শুরু করে, কিন্তু সেই ভেড়িয়াগুলো পাথরের নিচে পড়ে যায়। তারা আবারও কংকে হামলা করতে আসে। তখনই একটি ভেড়িয়ার লাশ কং উপরে উঠিয়ে অনেক রেগে গিয়ে মাঝখান দিয়ে চিড়ে ফেলে। এটা দেখে বাকি ভেড়িয়াগুলো দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এতগুলো শিকার পেয়েও কং একটুও খুশি নয়, কেননা কং এর মুখের একটি দাঁত তাকে অনেক বেশি কষ্ট দিচ্ছিল। তখনই একটি প্রাণী এসে কং এর সেই শিকার করা মাংসটিকে নেওয়ার চেষ্টা করে। তখন কং এটিকে আটকানোর চেষ্টা করে। তখনই সে কিছুর একটা শব্দ শুনতে পায়। এই শব্দ শুনে মনে করে হয়তোবা তার সম্প্রদায়ের প্রাণীরা তাকে ডাকছে, তাই সে দ্রুত সেই দিকে যেতে থাকে। কিন্তু এখানে এসে সে অদ্ভুত একটি প্রাণী দেখতে পায়, যে কিনা তার মতোই আওয়াজ করছিল। শত বছর সময় পার করার পরেও সে এখনো একাই রয়েছে, আর এই একাকিত্বের জন্য সে ভিতর থেকে আস্তে আস্তে ভেঙে পড়তে শুরু করে। আর এই দাঁতের ব্যথায় সে মানুষের সাহায্য নেওয়ার চেষ্টা করে, আর সে না চাইতেও মানুষের দুনিয়ায় প্রবেশ করে। এখানে এসে সে পাহাড়ের উপরেই পড়ে যায় আর সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই তার ভাগ্য ভালোর জন্য বিজ্ঞানীদের নজর তার উপরে পড়ে, কিন্তু মানুষ সুরক্ষার কথা চিন্তা করে ভয় পেয়ে তারা অনেক ভারী মাত্রার এনেস্থেসিয়া তাকে প্রয়োগ করে, যার ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর তারা শহরের সবচেয়ে বড় দাঁতের ডাক্তারকে ডাকে। এরপর সেই ডক্টরটি হেলিকপ্টার নিয়ে এসে কং এর সেই নষ্ট দাঁতকে ওঠানোর জন্য অনেক শক্ত আর মজবুত চেন দিয়ে তার দাঁতকে বেঁধে ফেলে। তখনই কং তার মুখের দুর্গন্ধ বাইরে বের করে দেয়। এরপরে যখনই স্পেস ক্রাফটটি উপরের দিকে উঠতে শুরু করে, তখনই কং এর সেই বিশাল দাঁতটি উপড়ে যায়। এরপর কং এর যখন জ্ঞান ফিরে, তখন সে খেয়াল করে তার সেই পুরনো দাঁতটি উঠিয়ে সেখানে একটি টাইটানিয়ামের দাঁত লাগানো হয়েছে। এই নতুন দাঁতের ফলে সে অনেক বেশি কনফিডেন্স পাচ্ছিল, এখন সে যে কোনো কাউকে হারাতে পারবে। তখনই বিজ্ঞানীদের ল্যাবে একটি কিংকং এর দুনিয়া থেকে সিগন্যাল আসে। এই সিগন্যালের সত্যতা জানার জন্য বিজ্ঞানীরা তখনই একটি রেস্কিউ টিম তৈরি করে আর মিশন শুরু করে দেয়। তারা কিংকং এর সঙ্গে সেই পোর্টালের মধ্যে ঢুকে যায়, যেখান দিয়ে তারা পুরোপুরিভাবে কং এর দুনিয়ায় প্রবেশ করবে। যখনই তারা সামনে এগোয়, তখনই তাদের স্পেস ক্রাফটটি অনেক দ্রুত নিচের দিকে যেতে শুরু করে, আর খুব অল্প সময়ের মধ্যেই তারা সেই দুনিয়াতে চলে আসে। কং এর বাসায় এসে কং দেখতে পায় তার খাবারগুলো চুরি হয়ে গিয়েছে। তখনই সে তার কুড়ালটি কাঁধে নিয়ে পাহাড়ের উপরে চলে যায়। সে নিচে তাকিয়ে দেখতে পায় হালকা নীল রঙের আলো দেখা যাচ্ছে। সেখানে কি আছে দেখার জন্য কং তখনই নিচে লাফ দিয়ে দেয়। সেই গুহার মধ্যে প্রবেশ করতেই আলোর রোশনি বের হতে শুরু করে, আর এখানে এসে সে দেখতে পায় চারিদিকে শুধু পাথরগুলো জ্বলজ্বল করছে। তখনই একটু দূর থেকে অনেক ভয়ানক শব্দ আসতে শুরু করে, আর সেই শব্দ পিছু করতে করতে সে ঝর্ণার এই পাশে চলে আসে। আর এখানে এসে সে নতুন লুকানো দুনিয়া দেখতে পায়, আর সে আস্তে আস্তে সামনে এগোতেই যেগুলো তাকে আরো কাছে টানছিল, হঠাৎ করে তার সামনে অনেক বড় একটি ভয়ানক ছায়া আসে। এটা দেখেই কং অনেক ভয় পেয়ে যায়, আর তার কোরালটি ওপরে উঠিয়ে সে হামলার জন্য প্রস্তুত হয়ে যায়। যখনই সে আস্তে আস্তে সেই বিশাল ছায়ার সামনে চলে আসে, তখনই সেই ছায়াটি আস্তে আস্তে ছোট হয়ে যায়। যখন সে তার সামনে আসে, তখন সে অবাক হয়ে যায়। আসলে এটি কোনো ভয়ানক দানব ছিল না, এটি একটি মাসুম সোনালী চুলের বানর ছিল। হাজার বছর পরে কং কাউকে তার মতো দেখতে পাচ্ছে। কং দ্রুত নিচু হয়ে যায় আর তার হাতিয়ারটি নিচে রেখে দেয়। এরপর সে বানরটির সঙ্গে বন্ধুত্ব করার জন্য সে তার হাত বাড়িয়ে দেয়। সে মনে করেছিল সেই ছোট্ট বানরটি তার মতোই কাউকে দেখে হয়তো অনেক বেশি খুশি হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে সেই ছোট্ট বানরটি তার হাতে কামড় দিয়ে বসে। এত অপেক্ষার পর আর এত কষ্ট করে তার মতো কাউকে পাওয়ার পর কং তাকে কোনো
কোনোভাবেই হারাতে চাচ্ছিল না, যার কারণে সেই ছোট্ট বানরটির পিছু করতে থাকে। তখনই তার সামনে বিশাল আকৃতির একটি গরিলা চলে আসে, আর তাকে দেখে সে পুরোপুরিভাবেই অবাক হয়ে যায়, কেননা সে আজ পর্যন্ত তার সাইজের কোনো গরিলাকে দেখেনি। যখনই কং সামনে এগোতে যাবে তখনই আরো একটি গরিলা এসে তাকে মাটির সঙ্গে ঠেসে ধরে। আর এখানে সেই গরিলাগুলোর চেহারা দেখে মনে হচ্ছিল তারা লড়াই করার জন্যই তার কাছে এসেছে। তখনই কিং কংও তাদের সঙ্গে লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। তখনই সে একটি পাথর উঠিয়ে গরিলার মুখে মারে, আর মুহূর্তের মধ্যেই কং দুজনকেই শেষ করে ফেলে। যখনই কং সে হাতিয়ারটি তুলতেই যাবে তখনই সেই ছোট্ট বানরটি কং এর উপরে এসে আক্রমণ করে বসে, যার কারণে কং সেই ছোট্ট বানরটিকে ধরে ফেলে আর তাকেই হাতিয়ার বানিয়ে তাকে দিয়েই তাদেরকে আঘাত করে। তখনই একটি গরিলা পাহাড় থেকে নিচে পড়তে যাবে, তখনই কং এসে তাকে ধরে ফেলে আর অনেক আনন্দের সঙ্গে তাকে বাঁচিয়ে ফেলে। কিন্তু একই গরিলা ওপরে এসে চাকু উঠিয়ে আবারও কংকেই হামলা করে বসে। এটা দেখে কং অনেক বেশি রেগে যায় আর তাকে অনেক জোরে একটি লাথি মেরে সেই পাহাড় থেকেই ফেলে দেয়। আর এটা দেখে অন্য একটি গরিলা ভয়ে পালাতে শুরু করে। তখনই কং তার পাশে থাকা একটি পাথর নিয়ে গরিলাকে লক্ষ্য করে মারে, আর সেটি গিয়ে গরিলার মাথায় গিয়ে লাগে। সেই গরিলার মাথায় লাগার পরেও সে থামে না, সে পিছে তাকিয়ে আবারও সামনে দৌড়াতে থাকে। এরপর কিং কং গাছের পেছনে লুকিয়ে থাকা সেই ছোট্ট বানরটিকে বের করে ফেলে আর অনেক জোরে মাটিতে ছুঁড়ে মারে। এরপর মাটি থেকে গরিলার রেখে যাওয়া সেই চাকুটি উঠিয়ে নেয় আর সে ছোট্ট বানরটিকে ইশারা করে যেন সে গরিলাদের ঠিকানায় তাকে নিয়ে যায়। উপায় না পেয়ে সেই ছোট্ট বানরটি সামনে এগোতে থাকে আর কিং কং তার পিছু করতে থাকে। তারা যতই আস্তে আস্তে সামনে এগোচ্ছিল তারা অনেক ভয়ানক প্রাণী দেখতে পাচ্ছিল, আর এত সুন্দর জায়গায় প্রতিটি ধাপে ধাপে বিপদ লুকিয়েছিল। ছোট্ট বানরটি বাঁচার জন্য তাকে সেই এলাকায় নিয়ে যায় যেখানে সেই বিশাল ড্রাগনটি লুকিয়েছিল, কিন্তু সে এটা বুঝতে পারে না কিং কং এর সামনে তার চালাকি খুব একটা বেশি সময় ধরে চলবে না। হঠাৎ করে একটি বিশাল ড্রাগন তাদের সামনে চলে আসে, কিন্তু কং একটুও ভয় না পেয়ে মুহূর্তের মধ্যেই সেই ড্রাগনটিকে মেরে ফেলে। এরপর আরাম করে বসে তাকে খেতে শুরু করে। এটা দেখে সেই ছোট্ট বানরটি তার কাছে আসতে চাচ্ছিল, কিন্তু ভয় পেয়ে সে তার কাছে আসতে পারছিল না। কিন্তু কং তার পরিস্থিতি দেখে বুঝতে পারে, তাই সে খাবারের টুকরো তার দিকে বাড়িয়ে দেয়। কিন্তু সেই ছোট্ট বানরটি তার উপরে ভরসা করতে পারছিল না আর তার দিকে সে খাবারের টুকরোটি ছুঁড়ে মারে। এটা দেখে যেন মনে হচ্ছিল কং তাকে বলছিল খেলে খা, না খেলে না খা। আর এরপরে সেই ছোট্ট বানরটি ক্ষুধার জ্বালায় অনেক দ্রুত খাবারটি খেতে শুরু করে দেয়, আর খেতে খেতে সে কংকে ভালো মনে করতে থাকে। সে বুঝতে পারে কিং কং এতটাও বেশি খারাপ না সে যতটা ভেবেছিল, আর আস্তে আস্তে সে সাহস দেখিয়ে কিং কং এর পাশে এসে বসে আর দুজনেই শান্ত হয়ে একসঙ্গে সময় কাটায়। কিন্তু তারা এটা বুঝতেও পারে না তারা যত সামনে এগোচ্ছে বিপদ তাদের কাছে আসছে। যখনই তারা আরো গভীরে চলে যায় তখনই কিং কং তার সম্প্রদায়ের প্রাণীদের দেখতে পায়, কিন্তু এটা দেখে তার মন একেবারেই ভেঙে যায়। তারা অনেক কষ্টে জীবন পার করছিল, তারা সারা দিন রাত পরিশ্রম করছে, তাদের জীবন কোনো নরকের থেকেও কম নয়। তখনই সেখানে থাকা একটি বৃদ্ধ বানরের থেকে পাথর পড়ে যায়। তখনই গরিলা রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। এটা দেখে কিং কং আর নিজেকে থামাতে পারে না, সে অনেক জোরে মাটিতে তার কুড়াল মারে আর তার সঙ্গীকে ওপরে উঠায়। তখনই সেখানে থাকা পাহাদার গরিলাটি কিং কং এর সামনে আসে আর অনেক রাগ দেখিয়ে তাকে এখান থেকে চলে যেতে বলে। তখনই কিং কং তাকে একটি ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয়। এটা দেখে বাকি বানররাও অনেক দ্রুত সবাই চিল্লাতে শুরু করে দেয়। এটা দেখে বাকি বানররাও সাহস দেখিয়ে চিৎকার করতে শুরু করে দেয়। আর এখানে আমরা দেখতে পাই যে গরিলাটি সেখান থেকে পালিয়ে এসেছিল সে এখান থেকে সবকিছুই দেখছে। তখনই সে গিয়ে এখানকার রাজা স্কার কিং কে সবকিছু বলে দেয়। গরিলার কথা শুনেই স্কার কিং অনেক বেশি রেগে যায়। যখনই তার সিংহাসন থেকে সে নিচে নেমে আসে সমস্ত বানররা তার রাস্তায় মাথা নিচু করে থাকে, কিন্তু কিং কং একটুও ভয় না পেয়ে তার সামনে দাঁড়িয়ে থাকে। স্কার কিং অনেক মনোযোগ দিয়ে কিং কং কে দেখতে থাকে। যখনই সে তার লাগানো সেই দাঁতটি দেখতে পায় সে অনেক তাচ্ছিল্য করে হাসতে শুরু করে, আর মুহূর্তের মধ্যে সে অনেক রেগে গিয়ে তার ক্ষমতা দেখানোর জন্য একটি বানরকে লাথি দিয়ে আগুনের মধ্যে ফেলে দেয়। এটা দেখে কিং কং অনেক বেশি রেগে যায়। নিজের শক্তি দেখানোর জন্য স্কার কিং তার গলা থেকে তার হাতিয়ারটি হাতে নিয়ে নেয় আর কিং কং এর সঙ্গে লড়াই করার জন্য নিজেকে তৈরি করে ফেলে। তখনই কিং কং তার কুড়ালটি হাতে তুলে নেয় আর দুজনের মধ্যে সেই ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। স্কার কিং এর হাতিয়ার অনেক লম্বা ছিল, তার জন্য সে একটু সুবিধা করতে পারছিল। কিং কং খুব একটা বেশি সুবিধা করতে পারছিল না, কিন্তু স্কার কিং এর হাতিয়ারের সামনে একটি ধারালো বস্তু লাগানো ছিল যা দিয়ে কং এর শরীরে অনেক বেশি ক্ষত হয়ে যায়, যা দেখে কিং কং অনেক বেশি ক্ষেপে যায়। স্কার কিং এর সঙ্গে যুদ্ধ করতে লাগে, কিন্তু
স্কার কিং শক্তির দিক দিয়ে কং এর সঙ্গে পেরে উঠতে পারে না, যার ফলে স্কার কিং কং এর থেকে দূরত্ব বজায় রেখে প্রতিনিয়ত তাকে আঘাত করতে থাকে, যার ফলে কিং কং আস্তে আস্তে পিছু হটতে থাকে। এরই মধ্যে কিং কং এর হাত থেকে সেই কুড়ালটিও পড়ে যায়, আর এই সুযোগ বুঝে স্কার কিং কিং কং এর গলায় তার হাতিয়ারটি দিয়ে চেপে ধরে আর তাকে কাবু করার চেষ্টা করে, কিন্তু কং তার পুরো শক্তি দিয়ে তাকে উপরে উঠে সামনে ছুঁড়ে মারে। তখনই স্কার কিং ঠিক করে নেয় সে তার আসল শক্তি দিয়েই কংকে মেরে ফেলবে, আর যখনই স্কার কিং এর হাতে থাকা সেই হাতিয়ারের পাথরটি জ্বলে ওঠে তখনই গরিলারা সেখানকার পাথর ফেলে দিয়ে লাভার রাস্তা বন্ধ করে দেয়। তখনই গুহার ভেতরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর রাক্ষসের দুটি চোখ দেখা যায়। তখনই সামনের মাটি বরফ হয়ে যায় আর সেই গুহা থেকে বের হয়ে আসে সেই বিশাল রাক্ষস জীব টাইটান শিমু, যে কিনা প্রথমে এই দুনিয়াকে পুরো বরফে জমিয়ে দিয়েছিল। তখনই স্কার কিং তাকে কং এর উপরে হামলা করতে নির্দেশ দেয়, কিন্তু শিমু এই নির্দেশ পেয়ে একদমই খুশি হয় না। কিন্তু যখনই স্কার কিং তার উপরে বল প্রয়োগ করে তখনই শিমু কোনো উপায় না পেয়ে আর কং এর উপরে হামলা করে দেয়। প্রথমবার কোনোভাবে কং তার হাত থেকে বেঁচে যায়, কিন্তু এরপর তার কুড়ালটি সে হাতে উঠিয়ে নেয় আর সেই কুড়াল দিয়ে তার হামলাকে সে রক্ষা করে। কিন্তু শিমুর শক্তির কাছে কং কোনোভাবেই পেরে ওঠে না, আর আচমকা হামলার ফলে তার এক হাত পুরোপুরিভাবে বরফে পরিণত হয়ে যায় আর সে একটু দুর্বল হয়ে যায়। এই সুযোগ বুঝে স্কার কিং তাকে মেরে ফেলার নির্দেশ দিয়ে দেয়, আর যখনই কংকে হামলা করতে আসবে তখনই সেই ছোট্ট বানরটি একটি গুহা দেখিয়ে দেয় আর কংকে এই পাশ দিয়ে পালাতে বলে, আর সেই সময় শিমু তাকে হামলা করে দেয়। তখনই কং পিছনে ঘুরে দ্রুত সেই পাশ দিয়ে পালিয়ে যায়, কিন্তু এখনো তার পিছে সেই গরিলাগুলো তাড়া করতে থাকে। কিন্তু সবচাইতে এখানে ভালো খবর হলো বছরের পর বছর এখানে থাকার ফলে কং এখানে অনেক জায়গায় ফাঁদ তৈরি করে রেখেছে, কিন্তু সেই গরিলারা সংখ্যায় এতটাই বেশি যে অনেক গরিলা মারা যাবার পরেও কংকে তারা ধরে ফেলে। আর এখানে এসে কং এর কাছে শুধুমাত্র একটি রাস্তা আছে যেটি কিনা তাকে বাঁচাতে পারে। কিন্তু যে গরিলারা রাস্তায় এত বেশি বিপদের সম্মুখীন হয়েছে তারা এখানে এসে মাটিতে পড়ে থাকা সেই শিকড়টিকে দেখতে পায়, যেটা সেই জালকে অ্যাক্টিভ করার জন্য ছিল। এখানে কং বুঝতে পারে তার প্ল্যান ব্যর্থ হয়েছে আর সে নিজেকে যুদ্ধ করার জন্য তৈরি করে। তখনই পাহাড়ের উপরে থাকা সেই ফাঁদগুলো অ্যাক্টিভ হয়ে যায় আর শয়ে শয়ে টন পাথর তাদের উপরে পড়তে থাকে, আর নিচে থাকা সমস্ত গরিলাগুলো সেই পাথরের নিচে পড়ে। তখনই কং উপরে তাকিয়ে দেখতে পায় সেই জালকে অ্যাক্টিভ করে অন্য কেউ নয়, সেই ছোট্ট বানরটি। এখানে কং অনেক বেশি আহত ছিল আর যুদ্ধ করার মতো তার কোনো শক্তি ছিল না, তাই সে ছোট্ট বানরের সাহায্যে মানুষ সভ্যতার দিকে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে কং এর সঙ্গে আসা সেই বিজ্ঞানীরা খেয়াল করে তাদের বেস পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। তখনই তাদের নজর সেই পাহাড়ের উপরে থাকা অনেক বড় হাতের ছাপের উপরে পড়ে। তখনই তারা এখানে বুঝতে পারে এই দুনিয়ায় কং এর মতো আরো অনেক বড় বড় প্রাণী রয়েছে। তারা খুব দ্রুত জঙ্গলের ভেতরে চলে আসে আর এখানে এসেই তারা একটি লুকানো যন্ত্র দেখতে পায়। যখনই সেই মেয়েটি সেই সুইচটিতে চাপ দেয় তখনই চারিদিক থেকে এখানে পানি আসতে শুরু করে আর চারিদিকের পানি এসে একটি স্রোতে পরিণত হয় আর সেই পানিটি জঙ্গলের দিকে যেতে শুরু করে। আর সেই বিজ্ঞানীরা সেই পানির পিছু করতে করতে একটি রহস্যময় দেয়ালের সামনে চলে আসে, আর এই রহস্যময় দেয়ালকে দেখে বোঝা যাচ্ছিল যেখানে জঙ্গলের ভেতরে একটি অদৃশ্য জায়গাকে লুকিয়ে রাখা হয়েছিল। যখনই তারা সেই দেওয়ালে হাত দেয় তখনই পুরো দেয়ালে একটি নীল রঙের রোশনি ছড়িয়ে পড়ে। তখনই তারা দেওয়ালের ভেতরে একটি ফুটো তৈরি করে। তখনই তারা এমন কিছু দেখতে পায় যেটি দেখে তাদের চোখের যেন পলকই পড়ে না। সেই দেওয়ালের পেছনে রহস্যময় দুনিয়া লুকিয়েছিল যেটা আজ পর্যন্ত কেউই দেখেনি আর এই দুনিয়া সম্পর্কে কেউ শোনেওনি। যখনই তারা এই দুনিয়ায় পা রাখে তখনই এই দুনিয়ার উপজাতিরা তাদেরকে ঘিরে ফেলে। এই দুনিয়ার মানুষগুলো মানুষের মতোই দেখতে, কিন্তু তাদের চালচলন আর চেহারা পুরোপুরি আলাদা। এই মানুষগুলো বিজ্ঞানীদের কোনো ক্ষতি না করেই তাদের বাড়িতে নিয়ে চলে আসে, সরাসরি তাদের সর্দারের কাছে নিয়ে চলে আসে। এখানে এসে তারা জানতে পারে এরা হাজার বছর ধরে মাটির নিচে বসবাস করছে আর সেই পোর্টালকে তারা পাহারা দিচ্ছে যেটা সোজা উপরের দুনিয়ার সাথে সংযুক্ত রয়েছে। স্কার কিং অনেক বছর থেকে এই জায়গারই খোঁজ করছিল যেন সে এই পাশ দিয়ে পৃথিবীতে যেতে পারে আর পৃথিবীকে শাসন করতে পারে, কিন্তু ঠিক সেই সময় কিং কং মানুষের গন্ধ পেয়ে সেই জায়গাতেই চলে যায়। তখনই সেখানে থাকা মানুষগুলো জাদুর সেই দেওয়ালটি খুলে দেয় আর তখনই কিং কং সেই পাশ দিয়ে ভেতরে চলে আসে আর সে এখানে এসেই বিজ্ঞানীদের দেখতে পায়, কিন্তু কং একদমই বুঝতে পারে না। তাদের পিছু করতে করতে সেই গরিলাও এই জায়গাটি দেখে ফেলেছে। যখনই কং সেই মানুষদের সামনে চলে আসে সে অনেক বেশি দুর্বল
দুর্বল হয়ে পড়ে আর সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। বিজ্ঞানীরা এখানে এসে দেখতে পায় কং এর হাত পুরোপুরিভাবে জখম হয়েছে। এটা দেখে বিজ্ঞানীরা বুঝতে পারে কং এখন কিছুই করতে পারবে না, তাই সে ঠিক করে কং এর হাত পাল্টে দিবে। তখনই সে রোবোটিক হাতের আইডিয়া পায়, আর এটা সেই সুপার মেকানিক্যাল আর্ম ছিল যেটা কংকে আরো বেশি শক্তিশালী করার জন্য তারা আগেই বানিয়ে রেখেছিল। এখানে সবচাইতে ভালো খবর হলো এই আর্মটি সেই জায়গাতেই রয়েছে যে বেসটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। সেই বেজের নিচে আন্ডারগ্রাউন্ডে সুরক্ষিত রয়েছে। তখনই ডক্টর সেখানে গিয়ে সেটি বের করে আর এটি নিয়ে গিয়ে কং এর হাতের উপরে ছেড়ে দেয়। আর এটা ছেড়ে দেওয়ার পর সেই হাতটি অটোমেটিকলি কং এর হাতে লেগে যায়। যখনই সেই হাতে থাকা সেই কেমিক্যাল গুলো কং এর শরীরে প্রবেশ করে তখনই দুর্বল কং যেন নতুন শক্তি পেয়ে কং জেগে ওঠে। কং এর চেহারা দেখে বোঝা যায় এই নতুন হাতিয়ার পেয়ে কং অনেক বেশি খুশি ছিল। তখনই জঙ্গলের ভেতর থেকে দৌড়াতে দৌড়াতে সেই ছোট্ট বানরটি কং এর কাছে চলে আসে। সে এসে কংকে বলে স্কার কিং এই পোর্টালের জায়গার কথা জানতে পেরেছে। সে শিমুর সঙ্গে মিলে এই জায়গাতে হামলা করতে আসছে। কং এখানে একলা শিমু আর সেই স্কার কিং এর সঙ্গে লড়াই করতে পারবে না, যার কারণে তার কাছে শুধু একটি মাত্রই রাস্তা খোলা আছে, মানুষের দুনিয়ায় গিয়ে অনেক বছর থেকে ঘুমিয়ে থাকা গডজিলাকে জাগিয়ে তোলা। কিন্তু কং এটা একদমই জানতো না। সে সাহায্যের জন্য যে গডজিলার কাছে যাচ্ছে সেই তাকে মারার জন্য অপেক্ষা করছে। হুট করেই পিরামিডের আশপাশের মাটিগুলো নড়াচড়া করতে শুরু করে আর সেখান থেকে একটি রোবোটিক হাত বাইরে বের হয়ে আসে। আর এটাই সেই জায়গা ছিল যেই পাশ দিয়ে পৃথিবীতে আসার সেই পোর্টালটি ছিল। যখনই কং সেখানে চলে আসে তখনই তার উপস্থিতি টের পেয়ে গডজিলাও বাইরে বের হয়ে আসে। আর গডজিলা একটুও সময় নষ্ট না করে কং এর সামনে চলে আসে। সে ভেবেছিল কং হয়তো তাকে মারতে এসেছে। এখানে গডজিলার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল সে কং এর উপরে কতটা রেগে আছে, আর দেখে যেন মনে হচ্ছিল সে কংকে খেয়েই ফেলবে। কং এখানে হাত উঠিয়ে গডজিলাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু গডজিলা কং এর কোনো কথাই শুনতে চায় না। সে সোজাসুজি কংকে ধাক্কা মেরে কয়েকশো কিলোমিটার দূরে ফেলে দেয়। যেহেতু গডজিলা এখানে কোনোভাবেই থামছিল না, তাই সে গডজিলাকে পেছন থেকে হামলা করে যাতে করে সে শান্ত হয়। কিন্তু গডজিলার চোখে বালু পড়তেই সে আরো বেশি রেগে যায়। সে কং এর হাতে কামড় দিয়ে বসে আর তাকে মাটিতে চেপে ধরে। কিন্তু কং ও তার মেকানিক্যাল হাতের মাধ্যমে এখন অনেক বেশি শক্তিশালী। এখানে গডজিলা অজ্ঞান হয়ে যায়, তাই সে তার লেজ ধরে সেই পোর্টালের দিকে টেনে নিয়ে যায়। অন্যদিকে সেই সম্প্রদায়ের মানুষগুলো স্কার কিংকে হারানোর জন্য পানির মধ্যে লাল রঙের কিছু লিকুইড মিশিয়ে দেয়। যখনই পানির সঙ্গে সেই লাল লিকুইডটি মিশে যায় তখনই জাদুর মতো কিছু একটা ঘটতে থাকে। সেখানে এমন একটি সিস্টেম চালু হয়ে যায় যার ফলে দুইটি পিরামিড একসঙ্গে যুক্ত হয়ে যায়। যখনই এই দুইটি পিরামিড একসঙ্গে যুক্ত হয়ে যায় তখনই গ্র্যাভিটি কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়, যার ফলে সবকিছু হাওয়াতে উঠতে শুরু করে। আর স্কার কিং এর জন্য সেই পোর্টালের কাছে আসা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু সেই পিরামিড দুটি পুরোপুরিভাবে জুড়ে যাওয়ার আগেই স্কার কিং তার ভেতরে প্রবেশ করে ফেলে। এখানে এসে স্কার কিং যখনই সেই পিরামিডগুলো দেখতে পায় তখনই সে শিমুকে নির্দেশ দিয়ে দেয় যে বরফ দিয়ে সেই পিরামিড দুটিকে আটকিয়ে দিতে। তখনই সেই পোর্টাল থেকে অদ্ভুত রোশনি বের হয়। তখনই গডজিলা আর কং সেখান দিয়ে মাটি ফেরে বের হয়ে আসে। গডজিলা যখনই এখানে এসে শিমু আর স্কার কিংকে দেখতে পায় তখনই সে বুঝে যায় কং তাকে কেন এখানে নিয়ে এসেছে, তাই সে একটুও সময় নষ্ট না করে তাদের দিকে ছুটে যায়। অন্যদিকে স্কার কিং ও শিমুর সঙ্গে তাদের দিকে ছুটে আসে। এখানে শক্তির দিক দিয়ে তারা চারজনের কেউই কম নয়। যখনই তারা চারজন একসঙ্গে হামলা করে তখনই সেই পিরামিড দুটিকে আটকে রাখা বরফগুলো ভেঙে যায় আর সেই দুটো পিরামিড একসঙ্গে টক্কর খায়, যার ফলে সেখানকার গ্র্যাভিটি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। এখানে কেউই কাউকে কন্ট্রোল করতে পারে না, সবাই হাওয়াতে ভাসতে থাকে। কিন্তু গডজিলা এত কিছুর পরেও নিজেকে কন্ট্রোল করে শিমুর উপরে হামলা করে বসে। অন্যদিকে চালাক স্কার কিং কং এর কুড়াল নিয়ে তার উপরেই হামলা করে বসে, কিন্তু কং তার মেকানিক্যাল আর্মস দ্বারা সে হামলাকে আটকে দেয়। কিছু সময়ের জন্য সবকিছু যেন স্তব্ধ হয়ে যায় আর সে তার লোহার হাত দিয়ে স্কার কিংকে অনেক জোরে পাঞ্চ করে। কিন্তু কং এর দুশ্মন অনেক বেশি হওয়ার ফলে তাকে পেছন থেকেও হামলা করে। আর এগুলো দেখে সেই ছোট্ট বানরটি পাথর দিয়ে পেছনে থাকা সেই বানরটিকে হামলা করে। অন্যদিকে সুযোগ পেয়েই শিমু আর কিছু সময়ের মধ্যে তাকে বরফে পরিণত করে ফেলে। কিন্তু গডজিলাও কোনো অংশেই কম নয়। সে এক ঝটকাতেই সমস্ত বরফকে
পোর্টালকে ভেঙে ফেলে আর একটু পরেই গ্র্যাভিটি আবারও ফিরে আসে। সুযোগ পেয়ে স্কার কিং নিজেকে কং এর থেকে মুক্ত করে সেই পোর্টালের দিকে ঝাঁপ দেয়। তাকে থামানোর জন্য গডজিলা আর কংও তার পিছু করতে থাকে, কিন্তু এই তাড়াহুড়ার মধ্যে কং এর কুড়াল সেখানেই আটকে যায়। অন্যদিকে সমুদ্রের পাড়ে থাকা মানুষগুলো ভাবতেও পারেনি তাদের দিকে কত বড় বিপদ এগিয়ে আসছে। হুট করে সমুদ্রের পানিগুলো জমে বরফের পাহাড়ে পরিণত হয়ে যায়। একটু পরে সেই পাহাড় ভেঙে স্কার কিং আর শিমু এই পৃথিবীতে এসে পড়ে। এখানে এসে সে প্রথমে সূর্যের আলোর দিকে তাকায়, এরপর সে নিচে মানুষগুলোকে দেখতে পায় আর অনেক জোরে চিৎকার করে ওঠে। সে এখানে মনে করেছিল এখন পুরো দুনিয়া শাসন করার সময় এসেছে, আর সে শিমুকে আদেশ দেয় পুরো আসমানকে বরফে জমিয়ে দিতে। কিন্তু শিমু এটা করতে চাচ্ছিল না, কিন্তু কোনো উপায় না পেয়ে তার কথাও তাকে শুনতে হয়। সে পুরো জায়গায় বরফ দিয়ে জমিয়ে দিতে থাকে। দেখতে দেখতে বড় বড় বিল্ডিং গুলো বরফে পরিণত হতে শুরু করে আর সেগুলো ভেঙে পড়তে থাকে। এখানে স্কার কিং মনে করছিল এখন আর কেউই তাকে থামাতে পারবে না। তখনই কং সেখানে চলে আসে আর তাকে অনেক জোরে একটি ঘুষি মেরে তার 3 টনের দাঁত ভেঙে ফেলে। রেগে মেগে স্কার কিং শিমুকে কং এর উপরে হামলা করার আদেশ দেয়, কিন্তু তখনই সেখানে গডজিলাও চলে আসে আর সে শিমুর উপরে হামলা করে বসে। এখানে শিমুর সাহায্য ছাড়া স্কার কিং খুব একটা বেশিক্ষণ কং এর সঙ্গে ফাইট করতে পারে না, তাই সে অনেক বড় একটি বিল্ডিং তুলে কং এর দিকে ছুড়ে মারে। সে এক ঘুষিতে সেই বিল্ডিং টিকে তছনছ করে ফেলে, কিন্তু তখনই শিমু এসে কং এর সেই মেকানিক্যাল হাতে আঘাত করে বসে। এবার শিমু আবারও একবার কং এর হাত বরফে পরিণত করতে শুরু করে। এটা দেখে স্কার কিং মনে করছিল সে হয়তো এবার জিতেই যাবে, কিন্তু সে তার পেছনে থাকা রাগান্বিত গডজিলাকে খেয়াল করে না। এখানে গডজিলা অনেক রাগান্বিত হয়ে তার পুরো শক্তিকে প্রকাশ করে আর তার পুরো শরীর বেগুনি রঙে পরিণত হয়ে যায় আর সেই স্কার কিং এর ওপরে অনেক জোরে হামলা করে, কিন্তু স্কার কিং কোনোভাবে সেখান থেকে বেঁচে যায়। তখনই স্কার কিং তার কাছে থাকা সেই হাতিয়ার দিয়ে গডজিলার উপরে হামলা করে, কিন্তু এবার সেই হাতিয়ারটি গডজিলা ধরে ফেলে আর মাঝখান থেকে সেটি ভেঙে ফেলে, যার ফলে শিমুকে কন্ট্রোল করা সেই হাতিয়ারটি ভেঙে নিচে পড়ে যায়। যখনই স্কার কিং সেটিকে তুলতেই যাবে গডজিলা তাকে কোনো সুযোগই দেয় না। এখানে সবকিছুই ছিল সেই ক্রিস্টালের ওপর, যার হাতে এটি থাকবে সেই এই লড়াইয়ে জিতে যাবে। যখনই সেই ছোট বানরটি কং এর রেখে যাওয়া সেই কুড়ালটি দেখতে পায়, তখন সেই পিচ্চি বানরটি কুড়ালটি উঠিয়ে সেই পোর্টাল দিয়ে মানুষের পৃথিবীতে চলে আসে। যখনই সে এখানে এসে শিমুকে কন্ট্রোল করা সেই পাথরটিকে দেখতে পায়, তখনই সে কং এর কুড়াল দিয়ে এক নিমিষে সেটিকে ভেঙে ফেলে আর সেই পাথরটি ভাঙতেই শিমু একদমই মুক্ত হয়ে যায়। এটা দেখে স্কার কিং অনেক রেগে যায় আর সেই পিচ্চি বানরটিকে মারার জন্য তাকে ওপরে তোলে, কিন্তু এটা দেখে কং স্কার কিং এর উপরেই হামলা করে দেয়। সে মিনিটের মধ্যে স্কার কিং কে হারিয়ে দেয় আর ওই পাথর না থাকার কারণে স্কার কিং অনেক দুর্বল হয়ে যায়। অন্যদিকে এখন মুক্ত শিমু গডজিলার দিকে তাকিয়ে থাকে, দেখে যেন মনে হচ্ছে সে কোনো ইশারার অপেক্ষা করছে আর সে 1000 বছর পরে সেটাই করে যেটা সে করতে চাচ্ছিল। সে চোখের পলকেই স্কার কিং কে বরফের মূর্তিতে পরিণত করে দেয়। তখনই কং তাকে ওপরে তুলে মাটিতে অনেক জোরে আছাড় মারে আর মুহূর্তের মধ্যেই তার শরীর টুকরো টুকরো হয়ে যায়। আর এখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, কিন্তু এই দুনিয়াকে এখনো ঠিক করা বাকি ছিল। তখনই গডজিলা আকাশের দিকে তাকায় আর তার বেগুনি রোশনি আকাশের দিকে ছুড়ে মারে আর মুহূর্তের মধ্যেই কালো মেঘ সরে গিয়ে আকাশের সূর্য দেখা যায়। এরপর গডজিলা তার দেশে ফিরে যায় আর সে গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে আর কং তার নতুন সঙ্গী শিমুর সঙ্গে তাদের সেই পৃথিবীতে ফিরে আসে আর এখানেই তার সম্প্রদায়ের সঙ্গে নতুন ভাবে সবকিছু শুরু করে আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের সিনেমার এক্সপ্লেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।